উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে এয়ার অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্সটি বেলা 11:22 সিঙ্গাপুর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে 2 সদস্যের মেডিকেল প্রতিনিধি দলের তত্ত্বাবধানে দুপুর 1:30টার দিকে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স বিমানবন্দরে প্রবেশ করে। শরীফ ওসমান হাদি জুলাই আন্দোলনের নেতা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র। তিনি ঢাকা 8 আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী। গত শুক্রবার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তিনি এভার কেয়ার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। ভাই ইতিমধ্যে জানেন যে ওর এই স্ট্যাবিলাইজ করার কথাটা, এটা এয়ারলিফটিং এর 4 ঘন্টা ফ্লাইটের জন্য ওনাকে আমরা যখন দুই পক্ষই সম্মত হয়েছে, ওই সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল এবং এভার কেয়ার দুই কর্তৃপক্ষ যখন সন্তুষ্ট হয়েছেন উনি 4 ঘন্টা ফ্লাইট করার জন্য উপযোগী, তৎক্ষণাৎ আমরা ওনাকে আসলে শিফট করিয়েছি। দর্শক, এই মুহূর্তে বিমানবন্দর থেকে বিষয়ে আরো তথ্য জানাচ্ছেন সহকর্মী শাহজালাল জুয়েল। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আপনি জানেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে এইমাত্র কিন্তু অ্যাম্বুলেন্সে করে কিন্তু বিমানবন্দরের 8 নম্বর গেট দিয়ে ভিতরে নেওয়া হয়েছে। সকাল 11টা নাগাদ সিঙ্গাপুর থেকে আসা যে এয়ারলাইন্সটি রয়েছে সেটা কিন্তু তার জন্য অপেক্ষা করছে। আপনি দেখাতে চাই কিছুক্ষণ আগে ঠিক 1:25 নাগাদ কিন্তু শামীম যে আমাদের হাদি রয়েছে, হাদির যে অ্যাম্বুলেন্সটি এভার কেয়ার হসপিটাল থেকে এসে কিন্তু এখানে প্রবেশ করেছে। আমরা এইমাত্র শামীম যে ওসমান হাদি রয়েছে, ওসমান হাদির যে সাথে যারা ছিল ডাক্তার, সিঙ্গাপুর থেকে আসা 2 জন ডাক্তার ও তার সাথে যারা ছিল ঢাকা থেকে, তারা কিন্তু ব্রিফ করে বলল যে 4 ঘন্টার একটি ফ্লাইট সময় রয়েছে। সিঙ্গাপুর যাওয়ার যে সময়টুকু লাগবে সেই সময়টুকু হাদির জন্য তার শারীরিক অবস্থা বিবেচনায় বেটার বলে দুই পক্ষের সম্মতিক্রমে কিন্তু তাকে সিঙ্গাপুরে জেনারেল হসপিটালে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এবং তারা আজকে সকাল থেকে বিভিন্নভাবে কিন্তু একত্র ঘোষণা করে তারা কিন্তু হাদিকে নিয়ে যাওয়ার জন্য সম্মতি প্রকাশ করেন যে 4 ঘন্টা ফ্লাই করলে কি তার শারীরিক কোনো অসুবিধা হবে কিনা। যখন ডাক্তাররা সবাই মিলে সম্মতি প্রকাশ করেছে কোনো সমস্যা হবে না, তখন কিন্তু তাকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসা হয়েছে। আপনাকে বলে রাখতে চাই যে হাদিকে যে এয়ারলাইন্সটি নিতে আসছে সকাল 11টায়, সেই এয়ারলাইন্সটি কিন্তু ইতিমধ্যে কিন্তু ফ্লাই করেছে, এমনটাই জানিয়েছেন আমাদেরকে ভেতর থেকে। এই ছিল আমার কাছে বিমানবন্দর থেকে হাদির সর্বশেষ। শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল। পূর্বের অবস্থা থেকে উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মেডিকেল বোর্ড। বেলা 1:30টার দিকে মেডিকেল বোর্ড আরও জানায় তার এই শারীরিক অবস্থা আশাবাঞ্চক নয়, তবে মিরাকল হতে পারে জানিয়ে দেশবাসীর কাছে তার সুস্থতা কামনা করেন। সর্বশেষ যে ব্রেনের অবস্থা ছিল, তার ইডেমাটা যেরকম গতকালকে আমি বলেছিলাম যে ব্রেনের ইডেমাটা বেড়েছিল এবং ব্রেনের যে অক্সিজেন স্বল্পতা দেখা দিয়েছে সেটা ওইভাবেই আছে এবং ইডেমা কমার আমরা কোনো লক্ষণ দেখি নাই। ইডেমা আসলে ব্রেনের যে ইসকেমিক চেঞ্জটা সেটা তো দিনকে দিন আরও প্রমিনেন্ট হয়। আজকে যেহেতু নতুন করে কোনো সিটি স্ক্যান করা হয় নাই, সেহেতু তার আসলে নতুন করে ব্রেনের স্ক্যান না করা গেলে তার ইডেমার কন্ডিশনটা ঠিক আমরা বলতে পারবো না। তবে তার যে সাইন, ব্রেনের ফাংশনের ক্ষেত্রে যে সাইনগুলো আমরা দেখেছি, তার পিউপিল, তার লাইটের রেসপন্স কিনা বা অন্যান্য রিফ্লেক্সগুলো আছে কিনা, সেগুলো আমরা আসলে খুব একটা দেখি নাই। তবে আমরা আশা করি তার কন্ডিশন স্ট্যাটিক, সে ফাইট করছে আর কি। আমরা সবাই দোয়া করি তাকে আসলে খুব দরকারে বাংলাদেশের জন্য কামব্যাক করা। গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির বিদেশে চিকিৎসায় যত টাকা খরচ হবে সব সরকার দেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আজ সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি। জন্য না, আমরা ঠিক হাদির জন্য যখন বলেছে যে বাইরে পাঠানো হবে, তো অবভিয়াসলি টাকার ইনভলভ। আমার অর্থমন্ত্রী থেকে আমরা বলেছি যে আমরা যাই লাগে হচ্ছে যে হেলিকপ্টার নিতে হবে, মানে এয়ারবেসে। কিন্তু লাকিলি অর্থ মন্ত্রণালয় তাদের নিজস্ব বাজেট থেকে দিচ্ছে, পরে হয়তো আমরা ইসে করবো। তো এই ব্যাপারে কোনো দ্বিধা ছিল না। যখন ডিসিশন নিয়েছে বোর্ড, যখন বলেছে, তখন ইমিডিয়েটলি গভর্নমেন্ট টুক ইট আপ এবং অর্থমন্ত্রীর মতামত চেয়েছে, আমরা বলে দিয়েছি যে কোনো সময় আমরা এসে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় মামলা হয়েছে।
ঘটনা দুদিন পর রোববার মধ্যরাতে এ মামলা হলো। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলাটি করেছেন। ফয়সাল করিম সহ অজ্ঞাতনামদের এই মামলার আসামি করা হয়েছে। হত্যা চেষ্টা, অবৈধ অস্ত্রের ব্যবহারের ধারা উল্লেখ করা হয়েছে মামলায়। ওসমান হাদিকে গুলির ঘটনায় পর্যন্ত 6 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সকালে এ বিষয়ে গণমাধ্যমে বিস্তারিত জানান ডিএনপির উপ পুলিশ কমিশনার তালেবুর রহমান। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বাদী হয়ে মামলাটি রুজু করেন। ইতিমধ্যে আপনারা জানেন এই মামলার সন্দিগ্ধ হিসেবে র্যাব কর্তৃক 4 জন আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এর বাইরে আমরা শেরপুরের নলিতা বাড়ি থেকে 2 জনকে আটক করেছি। তাদের ব্যাপারে যাচাই বাছাই চলছে, তাদের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেটা আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে দেখছি। প্রধান সাসপেক্ট, তার সাথে সংশ্লিষ্টতা এবং তার ব্যাপারে তথ্য যাচাই বাছাই করা থেকে আরম্ভ করে তাদের অন্য কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেগুলো আমরা খতিয়ে দেখছি। একজনের নাম সিবিয়ন দিও, আরেকজনের নাম সঞ্জয় চিসিম। উনি এখন আমাদের ডিবি কার্যালয়ে রয়েছেন। আমরা যথাসময় আপনাদেরকে বলব। শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনা জড়িতদের গ্রেফতারে ব্যর্থতা দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দ্রুত পদত্যাগের দাবি জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দাবি জানান সংগঠনটির নেতারা। সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টাকে অব্যাহতি না দিলে যমুনা ঘেরাও করা হবে। এদিকে বিকেলে জাতীয় শহীদ মিনারের সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নির্মমভাবে শুট করা হয়েছে, যিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তার অপরাধীদেরকে যখন গ্রেপ্তারের প্রশ্ন করা হয়েছে, এই বিষয়ে তিনি আসলে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। শুধু তাই নয়, যখন অপরাধী পালিয়ে গেছে তারপরে তিনি ঘোষণা করছেন যে অপরাধীকে গ্রেপ্তার করে দিতে পারলে 50 লক্ষ টাকা পুরস্কার দিবেন। এর মতো প্রহসন, এর মতো তামাশা জাতির সাথে আর কেউ করেছে বলে আমরা দেখি নাই। আমরা বলতে চাই, আপনি ইতিমধ্যে আপনার ব্যর্থতার 16 কলা পূর্ণ করেছেন। ব্যর্থতায় কামেল পেঁয়াজ উপদেষ্টা, আপনি যদি পদত্যাগ না করেন আপনাকে ঘাড়ে ধরে পদত্যাগ করানো হবে, আপনাকে বাধ্য করা হবে পদত্যাগ করতে। আপনার কোনো যোগ্যতা নাই, কোনো কমন সেন্স নাই রাষ্ট্রের স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে থাকার, যিনি আইন শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো সংখ্যা নেই উল্লেখ করে সিসি এএমএম নাসির উদ্দিন বলেন, নির্বাচন হবে, সবাইকে সঙ্গে নিয়েই নির্বাচন হবে। আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। নির্বাচন পর্যন্ত যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তাদের প্রস্তুতি রয়েছে। নির্বাচন সঠিক সময়ে সঠিকভাবেই হবে বলেও জানান সিএসি। রাজধানী গুলশানে ইউথ ভোটার অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেন তিনি। দেশের অবদানে তরুণদের ভূমিকা তুলে ধরে সিএসি বলেন, তরুণরা 69, 70, 71, 90 ও 24 দেখিয়েছে। তরুণদের সৃষ্টিশীলতা এবং জ্ঞান ভিত্তিক ধারণ এবং যে শক্তি আছে, এটা ছাড়া দেশ গড়া সম্ভব নয়। অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, এই নির্বাচন হবে একটা ঐতিহাসিক নির্বাচন। পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটারের আওতায় আনা হয়েছে, যা গত 54 বছরে হয়নি। I respond to the last question first. নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে কিনা? নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। We are fully prepared to move ahead. ইলেকশন হবে ইনশাল্লাহ, সবাইকে সাথে নিয়েই হবে, সবার সহযোগিতা নিয়েই হবে। এ ব্যাপারে কোনো শঙ্কা নেই। যাই আসুক না কেন, যত ধরনের দুশ্চিন্তা আপনাদের মাথায় আসুক না কেন, দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। নির্বাচনের জন্য প্রস্তুতি নিন আপনারা সবাই মিলে, যাতে একটা সুন্দর নির্বাচন আমরা করতে পারি। আইনশৃঙ্খলা অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে 2-একটা খুন খারাপি হয়। যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এই ধরনের ঘটনা তো সবসময় ছিল। আগে কি আহসানুল্লাহ মাস্টার খুন হয় নাই? এরকম তো অনেক আগে হয়েছে, ঘটনা তো অনেক আছে। আমাদের কিবরিয়া সাহেব, যে ফরমার ফরেন মিনিস্টার কিবরিয়া সাহেব খুন হন নাই। ইলেকশন আসলে এই ধরনের ঘটনা হয় বাংলাদেশে, এগুলো নতুন কিছু না। জুলাই আগস্ট হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ট্রাইব্যুনালে দেয়া আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে প্রসিকিউশন। আজ আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল দায়ের করা হয়। গত 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও কামালকে একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড এবং 2টি অভিযোগে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়। আর মামলা রাজসাক্ষী ও
আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দেয়া হয় 5 বছরের কারাদণ্ড। শেখ হাসিনা ও কামাল মামলার শুরু থেকেই পলাতক আছেন। প্রসিকিউটর তামিম বলেন, 8টি গ্রাউন্ডে এই 2 আসামির সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে। যে আপনারা জানেন যে গত 17 নভেম্বর 2025 তারিখে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রথম রায় প্রদান করেছে। সেই রায়ে জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে 3টি অভিযোগেই শাস্তি প্রদান করা হয়েছে। তার প্রথম অভিযোগে এই 2 আসামিকে আমৃত্যু কারাদণ্ডের রায় প্রদান করেছিলেন ট্রাইব্যুনাল এবং বাকি 2টি অভিযোগকে একত্রিত করে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেছেন। প্রসিকিউশনের পক্ষ থেকে প্রথম অভিযোগে যেটাতে ওনাদেরকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছিল, সেই আমৃত্যু কারাদণ্ডকে বাড়িয়ে মৃত্যুদণ্ডে পরিণত করার জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আজকে একটি আপিল দায়ের করা। সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন নিহত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য শান্ত মণ্ডল ও মুমিনুল ইসলাম নিহতের ঘটনায় কুড়িগ্রামে তাদের পরিবারের শোকের মাতম চলছে। নিহত হওয়ার সংবাদে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। এখন যে কোনো উপায়ে মরদেহ দেশে ফিরিয়ে এসে সমাহিত করার দাবি জানান তারা। প্রতিনিধি আশরাফুল হক রুবেলের তথ্যচিত্রে রাকিব হাসানের রিপোর্ট। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদানে নিহত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য শান্ত মণ্ডলের নিহতের ঘটনায় কুড়িগ্রামে তার বাড়িতে শোকের মাতম। পরিবারের ছোট সন্তানের নিহতের সংবাদে কান্নায় ভেঙে পড়েছে শান্তর মা ও তার পরিবারের সদস্যরা। জেলার রাজারহাট উপজেলার ছাট মাদাই গ্রামের মণ্ডলপাড়ার সৈনিক পরিবারের বাসিন্দা মৃত সাবেক সেনা সদস্য নুর ইসলাম মণ্ডল ও সাহেরা বেগমের ছোট ছেলে শান্ত মণ্ডল। এছাড়াও তার বড় ভাই সোহাগ মণ্ডল, তিনিও সেনাবাহিনীর একজন সদস্য। ওনার জিম্মাদারি পালন করতে গিয়ে উনি শহীদ হয়ে গেছেন। এই জন্য আমরা চাই অতি তাড়াতাড়ি যেন আমরা আমার ভাগিনেকে যেন আমরা এই টকরাইহাটের মধ্যে এই গ্রামের বাড়ি আমরা পাই। শান্ত 2018 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন। এরপর চলতি বছরের নভেম্বরে শান্তি মিশনে সুদানে যান। সেখানে বিদ্রোহীদের বোমার আঘাতে প্রাণ হারায় তিনি। আমাদের এইখানে বাড়ি করার ওনার অনেক দিন হলো, ওই ছোট বাচ্চা ধরিয়ে আসছে, কোনো জায়গায় দেখলেই মোটরসাইকেল সে খাড়া করে কথা বলি। তারপরে দেশের গর্বিত এই সেনা সদস্য ও পরিবারের ছোট ছেলের মরদেহ এক নজর দেখতে আকুতি জানান তার মা ও প্রতিবেশীরা। ভালোর উপর যে যদি ভালো থাকে, সর্বোচ্চ ভালো ছেলে, ও খুব শান্ত নম্র, খুব ভালো ছেলে। উপজেলার নাজিম খান এলাকায় 2 বছর আগে দিলরুবা আক্তার বৃষ্টির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় শান্ত। বর্তমানে বৃষ্টি 5 মাসের অন্তঃসত্ত্বা বলে পারিবারিক সূত্র জানায়। রাকিব হাসান, মাই টিভি। আফ্রিকার মাটিতে শান্তি রক্ষা মিশনে শহীদ হলেন বাংলাদেশ সেনা সদস্য শামীম রেজা। রাজবাড়ির কালুখালীতে নেমে এসেছে শোকের ছায়া। মরদেহ দ্রুত দেশে আনার দাবি পরিবার ও এলাকাবাসীর। প্রতিনিধি মোমিন শেখের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। মাত্র 1 মাস আগে দেশের পতাকা বুকে ধারণ করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদানে পাড়ি জমিয়েছিলেন রাজবাড়ির সন্তান এবং বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক শামীম। দেশের জন্য শান্তির দায়িত্ব পালন করতে গিয়ে সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় প্রাণ হারান অকুতোভয় এই সেনা সদস্য। শামীম রেজার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। বাড়িতে চলছে শোকের মাতম। ছেলেটা আমার ভাতিজা, সম্পর্কে ভাতিজা। ও গত মাসের 7 তারিখে সুদানের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান দেয়। সুদানেই মারা গেছে আর কি, আত্মঘাতী বোমা হামলায়। এবং সেখান থেকে আমরা খবর পাওয়ার পরে সারাদিন অনেক ব্যস্ততা করে দৌড়াদৌড়ি করে আমরা খবর পেয়েছি। তা এখন আমরা মৃত্যু আগে প্রথম বুঝতে পারি না, পরে আমরা জানতে পারলাম যে আসলে সঠিক মারা গেছে। যারা সেনাবাহিনী চাকরি করে ওদের কাছ থেকে আমরা জানতে পারছি। ছেলের ছবি দেখে বুকে জড়িয়ে ধরে বারবার জ্ঞান হারাচ্ছেন মা, নির্বাক বাবা, বাকরুদ্ধ স্বজনরা। এটা জানতে পারছি একটু রাতে, কিন্তু শুনছি যে আহত হয়েছে, সে তার পায়ে গুলি লাগছে। কিন্তু পরবর্তীতে আমরা রাত 2টার পরে মানে শিওর হয়েছে যে আমার ভাইয়া মারা গেছে। আমার ওই সাওয়ালি ছিল তো একমাত্র আমার ঢাল, সে চলে গেছে, আমিও তো শেষ হয়ে গেছে। আমি চাই সরকারের কাছে আবেদন জানাই, আমার মনে যত দূর হতে পারে আমার বাড়িতে পৌঁছা দিক, এই আমার বলা, তাছাড়া বলার কিছু নেই। আর পরিবারের পাশাপাশি স্থানীয় এলাকাবাসীরাও একটাই দাবি, নিহত শান্তিরক্ষী শামীম রেজার মরদেহ যেন দ্রুত দেশে ফিরিয়ে আনা হয় এবং রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের ব্যবস্থা করা হয়। আমরা সামরিক বাহিনীর
সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আমরা জানতে পারছি যে ওরা আগামী পরশুদিন ডেড বডিটা আমাদের হাতে পৌঁছাবে এরকম আশ্বাস দিয়েছে ওরা। সরকারের কাছে আমরা চাই যে দেশের ছেলে দেশে আসুক, মরদেহটা দেশে আসুক। নিহত শামীম রেজার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন। তাদের ভালো মন্দ যাবতীয় বিষয়েরই আমরা যতটুকু সম্ভব হয় সরকারের পক্ষ থেকে আমরা তাদের জন্য সেটা টেক কেয়ার করবো ইনশাআল্লাহ। মরদেহের ব্যাপারে আমরা যতটুকু এখন পর্যন্ত আজকে এখানে জানতে পেরেছি যে আগামী 17 তারিখ সম্ভবত আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু এখনো ব্যাপারটি চূড়ান্ত হয়নি। আশা করি আমরা কালকের মধ্যে আসলে চূড়ান্ত বা ফাইনাল তথ্য পেয়ে যাব যে কখন মরদেহ দেশে আসতে পারে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। হাদির উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে গিয়ে পুলিশের বাধার মুখে ডাকসু নেতারা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ইউসুফ আলী, যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, এই মুহূর্তে সচিবালয়ের সামনে কেমন পরিস্থিতি দেখছেন? ইয়াসমিন, আপনি জানেন যে ডাকসুর নেতৃত্বে ইনকিলাব মঞ্চ সহ বেশ কয়েকটি সংগঠন সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘেরাও করার জন্য তারা এখানে এসেছে। বেশ কয়েকটি বাধা পেরিয়ে তারা শিক্ষা ভবন পর্যন্ত আসতে পেরেছে। এখানে পুলিশ ব্যারিকেড দেওয়ার পর ডাকসুর ভিপি সাদিক কায়ুমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সচিবালয়ের ভেতরে বৈঠক করছেন। অর্থাৎ তাদের দাবি হচ্ছে এই যে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র উসমান হাদির উপর যে হামলা হয়েছে সেই হামলায় যারা জড়িত তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে জুলাই যোদ্ধাদের নিরাপত্তার দাবি করেছেন। এই মুহূর্তে সচিবালয়ের ভেতরে আসলে বৈঠক চলছে এবং তাদের যে সমর্থকরা যারা এখানে জড়ো হয়েছেন তারা শিক্ষা ভবনের সামনে বাধার ব্যারিকেড দেওয়ার ফলে তারা সেখানে অবস্থান করছেন এবং এখানে বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি সহ সাদা পোশাকে বিভিন্ন ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন যাতে সচিবালয়ের ভেতরে তারা প্রবেশ করতে না পারে। যেহেতু তাদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করেছে, এখন এখানে শান্তিপূর্ণ অবস্থান রয়েছে। পুলিশের ব্যারিকেডের মুখে তারা আপনার শিক্ষা ভবনের সামনেই অবস্থান করছে। ভেতরে আসলে আলোচনার পর কি হবে সেটি হয়তো ভেতর থেকে তাদের যে প্রতিনিধি দল রয়েছে সেটি আসলে হয়তো আমরা জানাতে পারবো যে তারা যে দাবি করেছেন সেই দাবির পরিপ্রেক্ষিতে আসলে সরকারের তরফ থেকে কি বলা হয়েছে এবং তারাই বা কি সিদ্ধান্ত নিয়েছে, তাদের আন্দোলন কোন পথে তারা অগ্রসর হবে সেই বিষয়টি হয়তো আমরা জানাতে পারবো। তবে মূল কথা হচ্ছে যেটি যে এই যে জুলাই যোদ্ধা এবং উসমান হাদির উপর যে হামলার ঘটনা এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তার জন্য তারা যে দাবিটি করেছে সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে বৈঠক হচ্ছে, বৈঠক হওয়ার পর আমাদেরকে ব্রিফিং করলে হয়তো আমরা আবার আপনার মাধ্যমে বিস্তারিত দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। ইয়াসমিন। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। আগামীকাল 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। দিবসটি ঘিরে জাতীয় স্মৃতিসৌধ ধুয়ে মুছে ফুলে ফুলে সুসজ্জিত করেছে গণপূর্ত বিভাগ। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে পুরোপুরি প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। দিবসটির প্রথম প্রহর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পরেই জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত হবে সর্বসাধারণের জন্য। প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। লাল সবুজের ইতিহাস ও মুক্তিযুদ্ধের কালের সাক্ষী 108 একর জমির উপর দাঁড়িয়ে আছে জাতীয় স্মৃতিসৌধ। রাতের আধার পেরিয়ে রক্তিম সূর্যোদয়ের সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সহ লাখো মানুষের ঢল নামবে এই স্মৃতিসৌধ প্রাঙ্গণে। ফুলের চাদরে ঢেকে যাবে কংক্রিটের শহীদ বেদি। জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করতে অপেক্ষার প্রহর গুনছে সবাই। প্রতি বছরের মতো এবারও মহান বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী অক্লান্ত পরিশ্রম আর নিবিড় যত্নে জাতীয় স্মৃতিসৌধকে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি বাহারি রঙের ফুলে ফুলে সাজিয়ে সুসজ্জিত করা হয়েছে। বিজয় দিবসের উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে ইট বালু সিমেন্টের কাজ চলিতেছে, এখানে ধোয়া মোছার কাজ চলিতেছে, এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলিতেছে, এখানে রং তুলির কাজ চলিতেছে। এখানে আমাদের মাননীয় রাষ্ট্রপতি মহোদয় আসবেন, প্রধান উপদেষ্টা মহোদয় আসবেন। এই বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধে দীর্ঘ 1 মাস যাবৎ আমরা পরিষ্কার গাছ লাগানো, গাছের পরিচর্যা, বিভিন্ন জাতের ফুল লাগানো, এগুলা কাজ প্রায় শেষ করে ফেলছি। গণপূর্ত বিভাগের পক্ষ থেকে জানানো হয়, বিশেষ এই দিনে দেশের সূর্য সন্তানদের স্মরণ করতে প্রস্তুতির কমতি নেই। নানা সাজে সাজানো হয়েছে পুরো স্মৃতিসৌধ এলাকা। শ্রদ্ধা গ্রহণে পুরোপুরি প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। বর্তমানে জাতীয় স্মৃতিসৌধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরিভাবে প্রস্তুত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সিসিটিভি বসানোর পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বসানো হয়েছে ওয়াচ টাওয়ার।
আমাদের ট্রাফিক ব্যবস্থা আমিন বাজার থেকে শুরু করে স্মৃতিসৌধ পর্যন্ত যা রয়েছে সেটা আমরা ব্যবস্থা নিয়েছি এবং আমরা আগেও বলেছি যে আমাদের 4000-এর অধিক ফোর্স মোতায়েন করা হয়েছে এবং এই ফোর্স সার্বিক নিরাপত্তা রক্ষায় জনগণের জানমাল নিরাপত্তা রক্ষার জন্য সার্বিকভাবে তারা নিয়োজিত থাকবে। যেসব সূর্য সন্তানদের জীবনের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ নির্দিষ্ট কোনো দিন বা ক্ষণ নয়, প্রতিদিনই তাদের স্মরণ করা হোক, এমনটাই প্রত্যাশা সর্বসাধারণের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলাকারী সন্দেহভাজন ফয়সাল ওর তার সহযোগী সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে গেছে কিনা সে বিষয়ে এখনও শতভাগ নিশ্চিত নয় বিজেপি। তবে সীমান্তে তাদের পালাতে সহায়তা করার অভিযোগে ফিলিপ সেনাল নামে এক সন্দেহভাজন মানব পাচারকারীকে খুঁজছে যৌথ বাহিনী। এক সংবাদ সম্মেলনে বিজেপির ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, ঢাকায় হামলার ঘটনার পরপরই রাত 8:30 থেকে 9টার মধ্যে সীমান্ত এলাকার সব স্পর্শকাতর পয়েন্ট প্রবেশ ও বহির্গমন পথে বিজেপি টিম বসানো হয়। পুলিশ যখন আমাদের সাথে যৌথ অপারেশনে নামে তখন আমাদের এদিক থেকে নালিতাবাড়ের এদিক থেকে বিজিবির মাধ্যমে 3 জনকে আমরা গ্রেপ্তার করি। আমাদের মূল টার্গেট ছিল হচ্ছে ফিলিপকে যে পাইনি, আমরা আক্রমণ রেড করেছিলাম, আমরা পাইনি। অপারেশনটা আরেকটু আগে করতে পারলে ভালো হতো, কারণ পুলিশের মূল টিমটা ঢাকা থেকে যেটা এসেছিল তাদের এই সীমান্তবর্তী এলাকায় পৌঁছাতে দেরি হয়েছিল।